মন কেমনের বৃষ্টি পর্ব সংখ্যা 29। লেখনীতে পুষ্পিতা প্রেমা। ডক্টর ইমদাদ ঈশাকে গাড়িতে উঠে বসতে বললেন। ঈশা এবার গলা উঁচিয়ে আদিকে দেখে। আদি এখনো সে আগের জায়গায়। ঈশা চট করে গাড়িতে উঠে বসে। পেছনের সিটে ডক্টর ইমদাদ বলেন, তুমি এবার দৌড়াচ্ছিলে কেন মিষ্টি? এনি প্রবলেম? ঈশা এবার জবাব দিল না। গাড়ির কাজ ডিঙে দেখার চেষ্টা করলো আদিকে। কষ্ট লাগলো তার। কতক্ষণ দাঁড়িয়ে থাকবে কে জানে। ইমদাদ সাহেব তার প্রশ্ন ছুড়লেন, এনিথিং রং মিষ্টি? আমার নাম মিষ্টি নয় স্যার, ঈশা। ঈশা আফরোজ। ঈশার সহজ গলায় সোজাসুজি জবাব। খুব সুন্দর নাম। ডক্টর কি মিষ্টি নাম দিয়েছিল নাকি? জি। এখনো মিষ্টি ডাকে? ডক্টর আছে তোমার কাছে? ঈশা থমথম খায়, বলে, আমি এক জায়গায় যাব স্যার, আমাকে নামতে হবে। ইমদাদ সাহেব হাসলো, বলল, আমি জানি তুমি কোথায় নামবে, বসো, নামিয়ে দেব। আমি আর কোনো প্রশ্ন করছি না। ঈশা অপ্রস্তুত কৃত্রিম হাসলো। গাড়ি খানবাড়ির সামনে এসে দাঁড়ালো। ঈশা তড়িঘড়ি করে নামলো। ইমদাদ সাহেবকে সালাম দিয়ে গেটের ভেতর ঢুকে যাওয়ার আগেই ইমদাদ সাহেব ডাকলেন, ঈশা। ঈশা থমকে গেল, পিছু ফিরল। ইমদাদ সাহেব হেসে বললেন, আমি তোমার অপেক্ষায় আদি তোমার অপেক্ষায় দাঁড়িয়েছিল তাই না? তুমি ওকে দাঁড়িয়ে রেখে চলে এলে কেন? ও কিন্তু ওর মিষ্টির জন্য দাঁড়িয়েছিল। এই মিষ্টিকে আদি চিনবে কি করে? আমি তো নিজেই চিনতে পারছি না এই মিষ্টিকে, যে আমার সামনে এখন দাঁড়িয়ে। তুমি কি সেই মিষ্টি যে সারাক্ষণ ডক্টরকে হারানোর ভয়ে থাকতেও? আদি তোমায় ভালোবাসে মিষ্টি, জানো তুমি? ঈশা দাঁড়ালো, তারপর একটু পর আবারও ছোট লাগালো। এই চরম সত্যির মুখোমুখি হতে পারবে না বলেই তো ঈশা মুখোমুখি হয়নি আদির। ডক্টরের মুখে ভালোবাসি শব্দটা খুবই লোভনীয়। তার চোখের কাতর চাহনি যে খুবই লোভনীয়। সেই চাহনি দেখার মতো নয়। ঈশা দেখতে পারবে না, তার লোভ করা মানায় না। সে ভালো এভাবেই, খুব ভালো। ছোট পরি পরনে লাল শাড়ি, সাইজে একটু বড় হয়, কুচি গোজায়, পেটটা বড় হয়ে আছে। মাথায় ঘোমটা পরিয়ে দিল রিক, পায়ে এক জোড়া নুপুর পরিয়ে দিল, হাতে ছোট ছোট লাল চুড়ি, গলায় মালা পরিয়ে দিতেই পরি তার টান দিয়ে খুলে ফেললো, চুলকাচ্ছে। রিক শাড়ি পরানো শেষে, সাজানো শেষে কোলে করে ড্রয়িং রুমে নিয়ে আসলো পরীকে। পরিয়া হাতে আয়নাও দিল। কেউ কিছু বুঝে ওঠার আগে আয়না দেখে কেঁদে উঠল, ঠোঁট দেখে বলল, ই। কেউ কিছু বুঝে উঠতে পারলো না। মুনা চিনতে পারলো না পরীকে। তালা বেগম আর জাহির মিয়া অবাক হয়ে দেখলো পরীকে। ঈশা তো চলতে চলতে থেমে গেল। পরী ঈশার দিকে তাকিয়ে ডাকলো, পিপি। ঈশা কিছু বুঝে উঠতে পারলো না। রিক ঈশার কোলে পরীকে দিল, বলল, একটু নে, আমি আসছি। রিক চলে গেল ওপরে। পরী ঈশার দিকে তাকিয়ে বলল, পিপি। ওয়াও না। ঈশা খিক করে হেসে দিল, বলল, মা বউ সেজেছে। পরী ঈশার মতো করে টেনে নিয়ে বলল, মা, বউ। পরী মাথা এপাশ ওপাশ দুলিয়ে বলল, বউ বউ। রিক নেমে এলো, হাতে মুনার শোকেসে রাখা সব লিপস্টিক। রিক যতগুলো পারলো ততগুলো নিয়ে আসলো। মুনা অবাক হলো রিকের কাণ্ড দেখে, বলে, এসব আপনার হাতে কেন? রিক কিছু বলল না। পরি রিকের হাতে লিপস্টিক দেখে চিৎকার করে বলল, পাপা, ই। ঠোঁট দেখিয়ে দিয়ে বলল ঈশাকে, পিপি, ই। ঈশা সহ বাকিরা ঠোঁট দুটো আপনা আপনি আগলা হয়ে আসলো। পরি লিপস্টিক দিবে বলছে, ও আল্লাহ। রিকের হাত কাঁপলো, সে দিয়ে দিতে পারলো না। ঈশা বলল, ইস্যু একটু দিয়ে দে না, ই। দে তোমাকে। রিক কোলে নিল পরীকে। ঈশা হাসার জন্য কিছু বলতে পারলো না। পরি রাগ করলো, পিপি ভাবে হাসছে কেন? তাকে কি সুন্দর লাগছে না? পরি ঠোঁট টেনে টেনে বলল, ঈশা, ই। ওয়াও না। ঈশা হাসি থামলো। পরির গাল টেনে দিয়ে জোরে বলল, ওয়াও ওয়াও, মা খুব সুন্দর, বিউটিফুল প্রিন্সেস। পরিসার মতো করেই বলতে চাইলো, বিউটিফুল, বিউটিফুল, ফু ফু ঠোঁট দিয়ে গোল করে ফেললো। ঈশা হাসতে হাসতে লিপস্টিক লাগাতে পারলো না। পরি ধমক দিল, ঈশা, ই। ভোপ। ইস। ঈশা। ঈশা থেমে গেল। রিক বলল, আর হাসিস না, এই ই দিয়ে দে তো। পরি মাথা থামলো, আবারও বলল, ই। ওয়াও। ঈশা বলল, তাহলে নড়বে না ওকে? পরি মাথা নাড়লো। ঈশা পরির খুব কাছে গেল, কোলে নিয়ে সোফায় বসিয়ে লিপস্টিক লাগিয়ে দিল। ফিস ফিস করে বলল, কয়েকদিন থেকেই
দাদির কাছে থেকে সব রং শিখে গেছো। পরি বুঝতে পারলো পিপি তাকে বকা দিচ্ছে, ঠাস করে চড় মারলো ঈশার নাকে। ঈশা চকিয়ে গেল, মারলে কেন? আবার দেবো না। ই পরি রেগে গেল, তুষ্টু পুষ্টু গাল দুটো লাল টকটকে হয়ে গেল। সোফা থেকে নিচে নেমে মেঝেতে বসে পড়লো, ঠাস ঠাস চড় মারলো মেঝেতে, যেন নিজের রাগ ঝাড়ছে। দু হাতে তালু দিয়ে ঠাস ঠাস করে মেরে যাচ্ছে মেঝেকে, যেন কাউকে মারছে। ঈশা এমন হাসি পেল, রুম ফাটিয়ে হাসতে ইচ্ছে করছে। পুরো ড্রয়িং রুমে সবাই হাসলো। পরি কাঁদতে কাঁদতে তাকালো রিকের দিকে, ঈশার দিকে আঙ্গুল দেখিয়ে বলল, পাপ্পা পিপি দুক্কু ই না আই। রিক হাসলো। ঈশা বলল, বড়দা ধরবে না, দেখি কি করে। বড় বড় কথা, সাহস না? হাত নামানো শিখে গেছো, যাকে তাকে মারছো। মায়েরগুলোও শক্ত। আমি ব্যথা পেয়েছি, খুব মারবো তোমায় পরি। পরি ঠোঁট টেনে তাকালো মুনার দিকে, রিকের দিকে। মুনা এগিয়ে আসতে চাইলো। ঈশা বলল, যেও না, দেখি কি করে। পরি ধমক দিল ঈশাকে, ঈশা ই না। ঈশা হাত দেখিয়ে বলল, খুব খুব মারবো। পরি কেঁদে দিল, হাত দেখিয়ে কেঁদে কেঁদে বলল, মারবো। ঈশা হেসে দিল, বলল, মুখে মুখে কথা বলা শিখে গেছো দেখিয়ে। পরি হাত তুলে আবারও নিচে নামিয়ে মেঝেতে আঘাত করলো, বলল, ঈশা আব মারবো। ঈশা কোমরে হাত দিয়ে বলল, ঠাস করে মারবো। রিক বলল, থাম না, কান্না করছে না। পরি সবাইকে অবাক করে দিয়ে মেঝেতে এবার মাথা ঠুকলো, দুমদুম করে মাথা ঠুকলো মেঝেতে, যেন সিজদা দিচ্ছে। সবাই অবাক হয়ে গেল। পরির আগে গজগজ করতে করতে মেঝেতে মাথা ঠুকে বলল, ঈশা মারবো ই না না। রিক দৌড়ে গিয়ে কোলে তুলে নিল পরীকে, বুকের সাথে চেপে ধরলো। পরি রিকের মুখে ঠাস ঠাস করে চড় মারলো, বলল, ঈশা মারবো। রিক শান্ত করতে বলল, হ্যাঁ হ্যাঁ মারবো, খুব খুব মারবো। সাথে সাথে পরি কান্না থেমে গেল। ঈশার দিকে আঙ্গুল দেখিয়ে বলল, ঈশা ই মারবো। ঈশা আর চোখে তাকালো। পরি আবারও গুজে গেল রিকের কাঁধে। ঈশাকে ভয় পেল। রিক স্পষ্ট শুনলো পরি মিনমিন করে বলছে, ঈশা ই মারবো। লাল টুকটুকে শাড়ি পরে পুরো ড্রয়িং রুম ঘুরে বেড়ালো পরি, মনে হচ্ছে ছোট্ট একটা বউ। পায়ের নুপুরগুলো শব্দহীন, হাতের চুড়িগুলো আওয়াজ তুলছে। ঈশা দৌড়াতে দৌড়াতে বলল, পরি বউ। রিক বলল, আমার মা লাল বউ। পরি খিলখিল করে হেসে গেল, না 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 বউ। সবাই হাসে, পুরো বাড়িটা যেন হাসে। ঈশা হাসতে হাসতে আড়াল হয়ে দাঁড়ালো, সবাই নিজেকে আড়াল, সাথে যেন দুঃখ লুকালো। পরি এভাবেই হাসি খুশি থাকুক সবসময়, ভালো থাকুক মা বাবা পরিবার নিয়ে, উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে। ভালো থাকুক তার বাচ্চা, আর ভালো থাকুক বাচ্চার বাবা ডক্টর, তার ডক্টর ডক্টর আদি চৌধুরী। আইমির সাথে বিয়েটা হয়ে গেলে সেও ভালো থাকবে। ডক্টর আবারও অ্যাব্রোড চলে যাবে, নতুন করে সংসার সাজাবে, নতুন জীবনে পা রাখবে, দূরে যাবে, কিন্তু ডক্টর তো ভালো থাকবে। তার অনিশ্চিত জীবনের সাথে ডক্টরকে জড়িয়ে কোনো লাভ নেই। ডক্টর কষ্ট পাবে অযথা। ডক্টরের জীবনে তার সাথে অনুচিত। সে চেয়েছে, আজ চায় ডক্টর ভালো থাকুক। সদর দরজা পেরিয়ে ঢুকে পড়ল রিপ, হাতে ইউনিফর্মটা সোফায় ছুঁড়ে মেরে বসতে না বসতে চোখ গেল লাল টুকটুকে শাড়ি পরা ছোট্ট মেয়েটার দিকে। কি সুন্দর লাগছে মাটাকে। পরি দৌড়ে এসে রিপের কাছে, মুখের সামনে দুহাত দিয়ে লজ্জায় ঢেকে বলে, রি পরি বউ ওও না। রিপ হাসলো, তবে নিঃশব্দে। মা বর কই? পরি কিছুক্ষণ একটা ভাবলো, পরক্ষণে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল জাহির মিয়াকে, বলল, ও তো। উপস্থিত সবাই হো করে হেসে উঠলো। রিকও হাসলো। পরি কোমরে হাত রেখে ধমকে উঠলো, রি চকদো। রিপ পরীকে কোলের ওপর বসালো, উঁচু করে রাখা ঠোঁট দুটো টেনে দিল। পরি হাত ঢুকিয়ে দিল রিপের পকেটে, এতগুলো চকলেট বের করলো। দুপ করে রিপের গালে চুমু খেয়ে হাত দেখিয়ে রিপে, রি মাপবো। রিপ হেসে দিল, বলল, চকো নিয়ে আবার মায়ের। পরি মাথা নাড়লো, হাসলো, নিজেকে দেখিয়ে দেখিয়ে বলল, রি বউ। ঈশা দৌড়ে এলো, হাতে পানির গ্লাস, বলল, রিপ দা পানি নাও। রিপ পরির সাথে বকবক করলো, কিন্তু পানি হাতে দাঁড়ানো মেয়েটার দিকে তাকালো না। তালা বেগুন আসলো না, পরীকে কোলে তুলে নিয়ে বলল, এবার বউ নিয়ে আয় ঘরে। পরি ঠিকই বলেছে, বিয়ে শাদি তো করতে হবে, তাই না? পরি হাততালি দিল, বউ বউ। রিপ চেয়ে থাকে মায়ের দিকে, অনেকক্ষণ চুপ থাকেন, নীরবতা ভেঙে বলে, আমি তো এখানে থাকবো না মা। আমি এখানে থাকার জন্য আসিনি, একেবারে আসিনি আমি। আমাকে যেতে হবে আবার। বিয়ের কথা কেন উঠছে? ঈশা চোখ পাকিয়ে দেখলো তালা বেগমের দিকে। মনে অবাক হয়ে বলল, কোথায় যাবি?
এখানে তো ভালো পজিশনে আছিস, আর যাওয়ার কি দরকার? রিপ কিছু বলল না, শুধু চলে যাওয়ার একটুই বলল, আমার জীবনের সিদ্ধান্ত আমার একার, আমি কারণ না, আমি যেটা বলবো সেটাই হবে। ঈশা অবাক দৃষ্টিতে দেখলো না রিপ। রিপ রিপদা আবার চলে যাবে, এরকম তো কথা ছিল না। পরি জিজ্ঞাসু দৃষ্টিতে রিপের দিকে তাকালো, ডাকে রি। তার ডাকের অর্থ হচ্ছে রি এসব কি বলছে, সে বুঝতে পারছে না কেন। আদি আসলো চৌধুরী বাড়ি। আদি ফিরতে না ফিরতেই মিনি এসে ভর করলো তার কাঁধে, ডাকলো আদি, আদি মিস ইউ, মিস ইউ। আদি চুপ করে বেরিয়ে আসলো মিনিকে নিয়ে, পিছু ফিরে দেখলো না কাউকে। মিনুমা দাঁড়াতে বলল, রায়নাও বলল, দাঁড়ালো না। রেহানের হাতে চকলেট বক্স দিয়ে বলল, এটা রাখো, কোনো প্রশ্ন করবে না, চাচু আবার আসবে। আলিয়া চৌধুরী নিচে নেমে আসার আগে আদি গাড়ি ছেড়ে দিল। অত কথা শোনার সময় কই তার, তার যে অনেক কাজ বাকি, অনেক বোঝাপড়া বাকি। একটা মেয়ের মুখোমুখি হতে হবে আদি চৌধুরীকে। লুকিয়ে আর কতদিন থাকবে, কতদিন গা ঢাকা দিয়ে থাকবে সে। আদি ভেবে পায় না কিসের এত ভয়, কিসের এত লাজ। মেয়েটির নিজের দোষ করে আবারও গা ঢাকা দিতে চায়। কতটা নিষ্ঠুর পাষাণ হলে মানুষ এমন করে। তবে তো কোনো দোষ নেই, সব দোষ ওই মেয়েটার, সব মেয়েটারই দোষ। সব দোষ আলিয়া চৌধুরীর, সব দোষ আজি চৌধুরী, সব দোষ ইমির, সব দোষ ওই মেয়েটার। কি নামে সম্বোধন করবে আদি তাকে? মিষ্টি নামে? সন্ধ্যা নামলো শহরটাতে। বাইরে ঝিরঝির বৃষ্টি। নীরা তার রুমের জানালার পাশে দাঁড়িয়ে, মৃদু মধুর পানি ছিটকিয়ে এসে পড়ছে তার মুখে। সে সরল না। আজ কয়েকদিন ধরে শেষ হলো না। আজ এই মন কেমনের সন্ধ্যায় বৃষ্টির স্পর্শ, অদ্ভুত ভালো লাগা হানা দিচ্ছে মনে প্রাণে। আজ নয় কয়েকদিন ধরে, কারণ তার বাসার পেছনে রয়েছে একটি দিঘি। ওই দিঘির স্বচ্ছ জলে পা ডুবিয়ে বসে থাকা ছেলেটি তার ভালো লাগার কারণ। তাদের বাসাটা দিঘির কিছুটা দূরে। জানালা দিয়ে দেখা যায় সেই দিঘির স্বচ্ছ জল, চারপাশে ঝোপঝাড়। সেই দিঘির ঝোপঝাড় বলা যায় না অবশ্য, কারণ এই ঝোপঝাড়গুলো সেই দিঘিটার সৌন্দর্য দ্বিগুণ করে বাড়িয়ে দিয়েছে। সিমেন্ট দিয়ে বাঁধানো বড় একটি ঘাটের মতো। বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছে একটি ছেলের অবয়ব সেই দিঘির ঘাটে। তার কখনো দিঘিটিকে সুন্দর মনে হয়নি, দিঘির স্বচ্ছ জল কখনো নিচে দেখার ইচ্ছে করেনি। দোতলায় তাদের বাসা। ঘন ঘন বাসা চেঞ্জ করতে হয় বাবার চাকরির বদলির জন্য। 2 বছর হয়েছে এ বাসে উঠেছে তারা। এবার ওই বোধহয় প্রথম যেখানে তারা 2 বছর থেকেছে। বাসা পাল্টানো হয়নি, কিন্তু এ বাসার প্রতি তার কোনো কালে মায়া জন্মায়নি। সবাই বলে দিঘিতে বয়ে চলে স্বচ্ছ জল, কলকল ধ্বনি ও হারিয়ে যাওয়া সকল কিছু মুগ্ধ করে সকলকে। সে কথা আজ অবিশ্বাস্যভাবে সত্যি মনে হলো নীরার। ইচ্ছে করলো ওই ছেলের পাশে বসে দিঘির স্বচ্ছ জলে পা ডুবে ঘোলা করে দিতে। তখন না হয় ছেলেটি একটিবার অন্তত রেগে কথা বলবে, তার দিকে তাকাবে, বলবে এই মেয়ে কি করছো, নোংরা করছো কেন পানি। তখন সে এক নিঃশ্বাস চট করে বলে দেবে, করব না। আপনি যে আমার রাতের ঘুম হারাম করে দিয়েছেন, আপনি জানেন আমি কত রাত ঘুমাই না। নিজের মনের এই অদম্য ইচ্ছা চট করে পূরণ করে ফেলবে নীলা, কিন্তু তা সম্ভব না। ওই ছেলেটির দিকে তাকাতেই তার হৃৎপিণ্ড যেন কেঁপে ওঠে। সেখানে পাশে বসে ইচ্ছাটা পোষণ করা আর মুখে তর্ক করার বিষয়টা হাস্যকর। ঝিরঝির বৃষ্টির প্রকোপ বাড়ছে, ফোঁটা ফোঁটা বৃষ্টি মিলিয়ে যাচ্ছে দিঘির জলে। নীরা গুনতে লাগলো বৃষ্টির ফোঁটা, 1 2 3 4 5 6 7 করে। কিন্তু তার খেয়াল হলো ছেলেটি তো ভিজছে। আশ্চর্য, ছেলেটি কি পাগল নাকি? এভাবে ভিজছে কেন, আর এখানে একা একা বসেই বা আছে কেন? ঈশা কি জানে তার ভাইটা পাগল হয়ে গেছে? অ্যাডভোকেট সাহেবকে তো দেখে মনে হয় না প্রেমে ছেঁকাটাকা খাওয়ার মতো মানুষ। তাহলে কিসের এত দুঃখ যে উনি এভাবে ভিজছেন? আচ্ছা, ছাতা নিয়ে গেলে কেমন হয়? নীরা এবার আর দাঁড়ালো না। নিজের এই দুমনীয় ইচ্ছা পূরণ করতে উত্তেজনায় সে খেয়াল করলো না মা বাবার চোখে অদ্ভুত চাহনি। নীরার বাবা হেসে আওড়ালো, প্রেমে পড়লে এমনই হয় মাঝে মাঝে, আমিও কি কম করেছি? নীরা ছুটলো ভিজে ভিজে, হাতে ছাতাটাও খুলতে ভুলে গিয়েছে। বৃষ্টির শব্দটা পাল্টে সত্যি সত্যি এবার ঝড়ে রূপান্তর হয়েছে। বৃষ্টি আর বৃষ্টি রইল না, তীব্র বাতাসে এলোমেলো হলো নীরার চুল। বৃষ্টির পানিতে লেপ্টে গেল সেই চুল মুখে গলায়। নীরা সৌজন্য রক্ষার্থে হাতের ছাতাটা খুললো, কিন্তু সে কি
কাণ্ডজ্ঞানহীন ছেলেটিও তো ভিজেছে, সেও ভিজে গেছে, এখন ছাতা দিয়ে কি হবে? এমন পাগলামোর কোনো মানে হয় না। ছেলেটা দেখলে কিভাবে কে জানে। নিজেই নিজেকে বকল নীরা। দিঘির কাছাকাছি পৌঁছতে সময় লাগলো। যখন পৌঁছালো তখন ছেলেটি ভিজে জবজবে। আশেপাশে লোকজন অবাক হয়ে ছেলেটিকে দেখছে। নীরা বিরক্ত হলো নিজের ওপর। সে চলে যাবে, এত দূর এসেছে আবার চলে যাবে। বাতাসে ঝাপটা রিপের মাথার চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। তারপর তোর ভাবনার ছেদ পড়ল না। তার স্থির দৃষ্টি এক দৃষ্টে কালো দিঘির জলের পারে, ফোঁটা ফোঁটা জল, কি সুন্দর মিলিয়ে যাচ্ছে সব জল। তার অব্যক্ত যন্ত্রণাগুলো যদি এভাবে মিলিয়ে যেত, লুকোয়ে রাখতে পারতো, সব মিলিয়ে যেত, মন্দ হতো না। নীরা যখন তার উল্টাপাল্টা ভাবনায় মগ্ন, তখন দীপ তাকে অবাক করে দিয়ে বলে ওঠে, উঠে দাঁড়ায়, নিচে গিয়ে দিকে হাঁটতে শুরু করে। নীরা তখন আর জায়গায় দাঁড়িয়ে, লজ্জা তার কান্না করে দিতে ইচ্ছে হলো। পিছু ফিরে দৌড় দিতে পারলো না, না সামনে তাকাতে পারলো। ছাতাটাও বাতাসের দাপটায় হাত থেকে উড়ে চলে গেল। সে ছাতাটা চলে যেতে চাইলো, সে ছাতাটা শক্ত করে ধরে রইলো, মুখ বরাবর ধরে রাখলো যাতে না সরে, কেউ তার মুখ না দেখে। রিপ এগোতে এগোতে থমকে গেল। নীরা ছাতায় মুখ লুকিয়ে বিড়বিড় করতে করতে দোয়া দরুদ পড়তে লাগলো। তার প্রার্থনা সফল হলো না। বাতাস তার বড়ই উপকার করলো। ছাতাটা নিজে করে দিল, দিল, উড়িয়ে ফেলে দিল। পড়ে রইল ছাতার কোনটা। মীরা ভয়ার্ত মুখশ্রী ভূমিষ্ঠ হলো ছেলেটির সামনে। সে ছাতাটা পড়ে যাওয়ায় চট করে চোখ খুলে সামনে তাকালো। চোখগুলো তখন বড় বড় হওয়ার অবস্থা। ভয়ে ঢেউ খেলে যাচ্ছে চোখে মুখে। ভয়ে ভয়ে কেঁপে উঠল সে। কিন্তু সামনে দাঁড়ানো ছেলেটি ভাবলেশীন ভাবে, অনুভূতিহীন, শূন্য। চাহনি অবাক করা নয়, প্রেমে পড়ার মতো নয়, ঠিক সেটাই ছিল। নতুন করে কিছু একটা দেখলো যেন সামনে দাঁড়ানো রমণীর মাঝে। যদিও সামনে দাঁড়ানো ছেলেটি তার দিকে ভাবলেশীন দৃষ্টিতেই তাকিয়ে থাকতো। বৃষ্টি ভিজে ভিজে সে বলে উঠল, আজ প্রেম এসেছে বৃষ্টি হয়ে, মন কেমনের বৃষ্টি। আজ মন কেমনের বৃষ্টি হয়ে, মন কেমনের সন্ধ্যা হয়ে। কিন্তু সে বলতে পারলো না, নড়তে পারলো না, শুধু বন্ধ করে নিল চোখ। সেভাবে দাঁড়িয়ে অবস্থায় বিড়বিড় করলো, থেমে যাক, থেমে যাক সময়টা, যেখানে থেমে যাক সেখানে সবকিছু স্তব্ধ হয়ে যাক। তার চোখের দৃষ্টি শুধু আমাতেই নিবদ্ধ থাক। কিন্তু মেয়েটি যদি একটিবার চোখ মেলে দেখতো, তাহলে দেখতে পেত ছেলেটি বহু আগে উধাও হয়ে গেছে তার সামনে থেকে। তার সেই নতুন করে আর কারো প্রেমে পড়া সম্ভব না। সে তো বোধহয় নীরা নামের মেয়েটিকে দেখলই না, বরঞ্চ প্রেমে কিভাবে পড়বে, বরঞ্চ প্রেমে ফেলে চলে গেল। মেয়েটির চোখে মেলে সত্যি কাউকে দেখতে পেল না। ছেলেটি রেখে গেল তার এক কোণে মন কেমন করা নিঃশ্বাসের মিষ্টি সুবাস, রেখে গেল এক মন কেমন করা অনুভূতিতে তীব্র আন্দোলন, রেখে গেল এক তৃষ্ণার্ত প্রেমিকার দু চোখ। কিন্তু দেখে গেল না একটিবার পিছু ফিরে। নীরা নামের মেয়েটির হৃদয়ে সিন্ধুকে তার নাম লেখা হয়েছে বহু আগে, বৃষ্টি প্রতীক নামে। দেখা গেল না, দেখা গেল না, কবে দেখবে, কবে চোখ পড়বে।